আজকের বিষয়ের শিরোনাম বাংলায় করলে এভাবে দাঁড়ায়: মহিষঞ্চারণ মতবাদের ধারণা, ব্যাখ্যা, সম্ভাব্য কারণ, সপক্ষে প্রমাণাদি এবং প্রাণী বিস্তারের প্রভাব। তো আগের মতোই বই, জেনারেল বায়োলজি, বাংলাদেশের 3টি বই। তো এই বইগুলো তোমরা সংগ্রহে রাখবে যাতে আগামীতে তোমাদের জন্য আরো সুবিধা হয়। প্রথমে আমরা বর্তমান পৃথিবীর মানচিত্রটা দেখি। টুডেস ওয়ার্ল্ড ম্যাপ। দেখো, এটা হচ্ছে এশিয়া। এশিয়ার ঠিক এই ডেল্টা রিজিয়নে বাংলাদেশের অবস্থান। উত্তরের দিকে গেলে এই জায়গায় আছে হিমালয়, তোমার আরবীয় দেশগুলো, এবং এর একেবারে উপরের দিকে আছে রাশিয়া, ইউরোপের অনেকগুলো দেশ, আফ্রিকা, একেবারেই এদিকে চলে এসেছে অস্ট্রেলিয়া। আমরা যদি পশ্চিমের দিকে যাই তাহলে দেখব সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা। অর্থাৎ বর্তমান যে কন্টিনেন্ট গুলো আছে, এই কন্টিনেন্ট গুলো একটা থেকে আরেকটা অনেক দূরে। যেমন আফ্রিকা এবং সাউথ আমেরিকা এবং আমেরিকার মাঝে আছে আটলান্টিক মহাসাগর, আটলান্টিক ওশান। তোমরা জানো এটা হচ্ছে নর্থ আটলান্টিক ওশান, সাউথ আটলান্টিক ওশান। এখানে আছে প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগর, এখানে আছে ইন্ডিয়ান ওশান। এভাবে পৃথিবীর মহাদেশগুলো একটি থেকে আরেকটি অনেক দূরে দূরে বর্তমানকালে আমরা এই অবস্থায় দেখতে পাচ্ছি। কিন্তু এখন থেকে প্রায় 32 কোটি বছর আগে, আমরা যখন বিজ্ঞানীরা বলছেন যে এখন থেকে 32 কোটি বছর আগে কার্বনিফেরাস যুগে পৃথিবী মহাদেশগুলো একসাথে হয়েছিল, জড়ো হয়েছিল, একটা সুপার কন্টিনেন্ট ছিল। তখন এই সুপার কন্টিনেন্টে নাম ছিল প্যাঙ্গিয়া। প্যান শব্দের অর্থ হচ্ছে অল, গায়া শব্দের অর্থ হচ্ছে ল্যান্ড। অর্থাৎ পুরো মহাদেশ, সবগুলো মহাদেশ মিলে সুপার কন্টিনেন্ট গঠন করেছিল। তখন দেখো, নর্থ আমেরিকা বা উত্তর আমেরিকা ইউরেশিয়ার সাথে লেগেছিল, সাউথ আমেরিকা, আফ্রিকা, অ্যান্টার্কটিকা, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া গুলো গায়ে গায়ে লেগেছিল, লেগে এরকম একটা সুপার কন্টিনেন্ট গঠন করেছিল। আর তোমরা জানো, এটা পৃথিবীর ঠিক মাঝ দিয়ে যে রেখাটি গেছে সেটা হচ্ছে ইকুয়েটর বা বিষুব রেখা। তো বিজ্ঞানীরা যেটা বলছেন, বিশেষ করে আলফ্রেড ওয়েগনার, উনি বলছেন যে এই সুপার কন্টিনেন্ট থেকে, অর্থাৎ জড়ো সড়ো হয়ে একটি একক ভূখণ্ড থেকে মহাদেশগুলো আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে দূরে সরে যাচ্ছে। এই দূরে সরে যাওয়াটাই হচ্ছে ড্রিফটিং করছে। এটাই হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরির মূল কথা। তাহলে আমরা মহিষঞ্চরণ মতবাদটাকে এভাবে বলতে পারি: প্রায় 30 কোটি বছর আগে বা 32 কোটি বছর আগে কার্বনিফেরাস যুগে পৃথিবীর মহাদেশগুলো একত্রিত হয়ে প্যানজিয়া, প্যান শব্দের অর্থ হচ্ছে অল, গায়া শব্দের অর্থ ল্যান্ড, নামক এক বিশাল ভূখণ্ডে পরিণত ছিল। প্যানজিয়ার চারপাশে একটি সাগর ছিল। এই যে সাগর নীল রঙের যে দেখতে পাচ্ছ, সেটার নাম ছিল প্যানথালাসা। পরবর্তীতে এই অতিকায় মহাদেশটি টুকরো টুকরো হয়ে দূরে সরতে শুরু করে। মহাদেশগুলোর এই সঞ্চরণশীলতা, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে দূরে সরে যাওয়া এবং তাদের অবস্থানের পরিবর্তনকেই মহিসঞ্চারণ বা মহাদেশীয় সঞ্চারণ বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বলে। ক্লিয়ার? বোঝা গেছে? অর্থাৎ এই যে সুপার কন্টিনেন্ট, এক সময় জড়ো সড়ো হয়ে থাকা, একসাথে লেগে থাকা কন্টিনেন্ট গুলো বহু বছরের ব্যবধানে, প্রায় 30 কোটি বছরের ব্যবধানে আজকের এই অবস্থানে দূরে দূরে সরে যাচ্ছে বা দূরে দূরে সরে গেছে। মাঝখানে অনেক মহাসাগরের সৃষ্টি হয়েছে: আটলান্টিক মহাসাগর, প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগর, ইন্ডিয়ান বা ভারত মহাসাগর। এই সমস্ত সাগরের সৃষ্টি হতে এই একক মহাদেশ বা সুপার কন্টিনেন্ট, অতিকায় মহাদেশটি আজকের এই অনেকগুলো মহাদেশের অবস্থায় চলে আসছে। এই অবস্থাটির নামই হচ্ছে, বা এই মতবাদটির নামই হচ্ছে, বা এই মতবাদটি হচ্ছে মহিসঞ্চারণ মতবাদ বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। তিনি 1912 Alfred Wegener, a German meteorologist and geologist who first proposed the theory of continental drift. এবং তিনি যে বইটিতে এটি করেছেন, সেটি দি অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশানস। তার বইটির নাম দি অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশানস, আলফ্রেড। আমরা একটা জিওলজিক্যাল টাইম টেবল দেখতে পাচ্ছি। আমাদের এই জিনিসটা কাজে লাগবে বলে এই জিনিসটা আমাদের জেনে রাখা দরকার।
তোমরা জানো পৃথিবীর সৃষ্টির পর থেকে, জীব সৃষ্টির পর থেকে পৃথিবীকে বড় বড় কয়েকটি এরায় ভাগ করা হয়েছে। এরাগুলোকে আবার পিরিয়ডে ভাগ করা হয়েছে। আমরা অল্প করে বলবো, এই প্যালিওজোইক এরার ভিতরে আছে একটি যুগ বা পিরিয়ড, তার নাম হচ্ছে কার্বনিফেরাস। এখন থেকে 30, 33, 32 কোটি বছর আগে, এটা মিলিয়নে আছে, 330 মিলিয়ন ইয়ার্স এগো কার্বনিফেরাস, পার্মিয়ান, ট্রায়াজিক, জুরাসিক, ক্রিটেসিয়াস, আর বর্তমান এরাটির নাম হচ্ছে সিনোজোইক। তো এই কার্বনিফেরাস পিরিয়ড, পার্মিয়ান পিরিয়ড, ট্রায়াজিক পিরিয়ড, জুরাসিক পিরিয়ড, ক্রিটেসিয়াস পিরিয়ড, যে কার্বনিফেরাস পিরিয়ড এখন থেকে 32 কোটি বছর আগে, এরপরে জুরাসিক বা ট্রায়াজিক পিরিয়ড এখন থেকে প্রায় 20 কোটি বছর, জুরাসিক পিরিয়ড এখন থেকে 14 কোটি বছর। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে, বা জানা থাকলে আমরা দেখবো যে এই সময়গুলোতে পৃথিবীর বড় বড় তার এই স্থলভূমির মধ্যে পরিবর্তন এসে যায়। যে এখন থেকে প্রায় 32 কোটি বছর আগে বা 30 কোটি বছর আগে কার্বনিফেরাস যুগে, যেটা আমরা আগের স্লাইডে দেখিয়েছি, যে পৃথিবীর এইটা সুপার কন্টিনেন্ট যার নাম ছিল প্যানজিয়া, যখন পৃথিবীর সমস্ত মহাদেশগুলো একত্রে ছিল, তখন তার নাম ছিল প্যাঙ্গিয়া, এবং প্যানগিয়া বা প্যানজিয়ার চারিদিকে একটি মাত্র সাগর ছিল, মহাসাগর ছিল, তার নাম প্যানথেলাসা। তো এই প্যানথেলাসা ওশান আর একটি সুপার কন্টিনেন্ট, তার নাম প্যাঙ্গিয়া। পরবর্তীতে এর মাঝামাঝি পূর্ব পশ্চিম বরাবর একটি সাগরের সৃষ্টি হয়, তার নাম টেথিস সি। যে টেথিস সি এই একটি মহাদেশটাকে, সুপার কন্টিনেন্টটাকে দুটি অংশে বিভক্ত করে ফেলে, একটি উত্তরাংশ আর একটি দক্ষিণাংশ। উত্তরাংশটির নাম হয়ে যায় লরেসিয়া, আর দক্ষিণাংশের নাম হয় গন্ডওয়ানা ল্যান্ড। উত্তরাংশের মধ্যে পড়ে উত্তর আমেরিকা এবং ইউরেশিয়া, আর গন্ডওয়ানা ল্যান্ডের ভিতরে পড়ে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, আরব, অ্যান্টার্কটিকা, ইন্ডিয়া বা ভারত এবং অস্ট্রেলিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সুপার কন্টিনেন্টের ঠিক মাঝ বরাবর দিয়ে, অর্থাৎ ইকুয়েটর বরাবর পূর্ব পশ্চিম দিকে পৃথিবীটা দুইটি পূর্ব পশ্চিম দিয়ে বিভক্ত হয়ে পৃথিবীর দুইটি অংশে বিভক্ত হয়ে যায়, একটা উত্তরাংশ আর একটা দক্ষিণাংশ। উত্তরাংশটির নাম লরেশিয়া আর দক্ষিণাংশের নাম গন্ডওয়ানা ল্যান্ড। উত্তরাংশের ভিতরে নর্থ আমেরিকা, এশিয়া বা ইউরেশিয়া, আর গন্ডওয়ানা ল্যান্ডের ভিতরে সাউথ আমেরিকা, আফ্রিকা, আরব, অ্যান্টার্কটিকা, ভারত এবং অস্ট্রেলিয়া এটা পড়ে যায়। পরবর্তী যুগগুলোতে এদের ভিতরে আরো ডিভিশন হয়। যেমন নর্থ আমেরিকা এবং এশিয়ার মাঝে একটা সাগরের সৃষ্টি হয়, তার নাম এপিকন্টিনেন্টাল সি। সাউথ আমেরিকা এবং আফ্রিকার মাঝে আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়, ফলে এরা আরো দূরে সরে যেতে থাকে, বিচ্ছিন্ন হতে থাকে। তো আমরা এভাবে দেখব যে প্রায় 32.5 বা 32.5 কোটি বছর আগে প্যালিওজোইক মহাযুগে কার্বনিফেরাস পিরিয়ডে অতিকায় মহাদেশের অস্তিত্ব ছিল বলে মনে করা হয়। প্রায় 20 কোটি বছর পূর্বে ট্রায়াজিক যুগের শেষ লগ্নে মহাদেশটি বিষুবরেখা বরাবর, এই যে ইকুয়েটর, এই ইকুয়েটর বরাবর এই টেথিস সি কারণে দুটি অংশে বিভক্ত হয়ে পড়ে। 14 কোটি বছর পূর্বে জুরাসিকের শুরুতে উত্তরাংশের ভূখণ্ডটি হয়ে যায় লরেসিয়া, আর দক্ষিণাংশের ভূখণ্ডটি হয়ে যায় গন্ডওয়ানা ল্যান্ড নামে আত্মপ্রকাশ করে। বিশাল টেথিস সি ভূখণ্ডদ্বয়কে পৃথক করেছে। উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড ও ইউরেশিয়া লরেসিয়ার মধ্যে, ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারতবর্ষ, অ্যান্টার্কটিকা ও অস্ট্রেলিয়া গন্ডওয়ানা ল্যান্ডের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ বড় বড় দুইটা অংশ, লরেশিয়া উত্তরাংশটি আর দক্ষিণাংশটির নাম হয়ে যায় গন্ডওয়ানা ল্যান্ড। গন্ডওয়ানা ল্যান্ড উত্তর আমেরিকা থেকে দূরে সরতে থাকে ও বিভাজিত হতে থাকে। উত্তর আমেরিকা ও এশিয়ার মাঝে সৃষ্টি হয় এপিকন্টিনেন্টাল সি। বুঝতে পারছো এতটুকু পর্যন্ত আসিফ? জি স্যার, বোঝা গেছে। মাইশা? জি স্যার, বুঝতে পারছো? তাহলে এইটাই হচ্ছে বিষয়, কন্টিনেন্টাল সুপার কন্টিনেন্টটা আস্তে আস্তে বিভক্ত হয়ে যাবে এবং কন্টিনেন্ট গুলো দূরে সরতে থাকবে। আমরা এখানে কিন্তু বিভিন্ন যুগের পৃথিবীর অবস্থানটা দেখতে পাচ্ছি। এখন থেকে 32 কোটি বছর, 20 কোটি বছর, 14 কোটি বছর, এইভাবে তোমরা এই জিনিসগুলো তোমার এই পার্শ্ববর্তী স্লাইডের সাথে মিল করে দেখলে খুব ইজি হবে। বুঝতে পারছো না? তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। এই হচ্ছে
পৃথিবীর পৃথিবীর বিভিন্ন সময়ের অবস্থান, পার্মিয়ান যুগ, ট্রায়াজিক যুগ, জুরাসিক যুগ বা জুরাসিক পিরিয়ড, ক্রিটেসিয়াস পিরিয়ড, প্রেজেন্ট ডে। তো দেখো এই অবস্থায় প্যাঙ্গিয়া ছিল, আস্তে আস্তে লরেশিয়া হয়ে গেল, গন্ডোয়ানা ল্যান্ড হলো, এরপরে জুরাসিক পিরিয়ডে এসে তাদের ভিতরে আরো বিভক্তি আসা শুরু হলো, এবং ক্রিটেসিয়াস পিরিয়ডে এসে দেখা গেল তাদের মধ্যে বিভক্তিটি আরো বেশি হচ্ছে এবং এদের মধ্যে মহাদেশগুলো আরো দূরে দূরে সরে যাচ্ছে। এটা হচ্ছে সিনোজোয়িক এরা বা বর্তমান বর্তমান সময়ের আমরা যে প্রথমেই যে মানচিত্রটা দেখেছি সেই মানচিত্রের অবস্থান। তোমরা যদি একটু খেয়াল করে দেখো তখন দেখবা যে এই সময়টাতে এটা উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, তাদের ভিতরে কিন্তু বিযুক্ত অবস্থায় ছিল। কিন্তু বর্তমান কাল যদি দেখো তাহলে দেখবা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝে একটি করিডোর, একটি ব্রিজ তৈরি হয়ে দুইটি সংযোগ তৈরি হয়েছে। তুমি যদি ক্রিটিসিয়াস পিরিয়ডে দেখো তাহলে দেখবা যে এটা দক্ষিণ আমেরিকার সাথে অ্যান্টার্কটিকা এবং অ্যান্টার্কটিকার সাথে অস্ট্রেলিয়া, এটা হচ্ছে অস্ট্রেলিয়া, এটা পরস্পর যুক্ত ছিল। তুমি যদি আজকের দিকে তাকাও তাহলে দেখবা যে সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকার সাথে অ্যান্টার্কটিকার মাঝে অনেক দূরত্ব, আবার অ্যান্টার্কটিকা থেকে অস্ট্রেলিয়া অনেক দূরে অবস্থান করছে। এটা ইন্ডিয়া বা ভারত, অবস্থানটা ছিল ঠিক মকর ক্রান্তি বা তোমরা জানো যে ইকুয়েটর থেকে আরো নিচে মকর ক্রান্তি বরাবর এটি উত্তরের দিকে উঠে যায়। এই উত্তরের দিকে উঠে এসে এটা হচ্ছে ইন্ডিয়া, এই ইন্ডিয়া যেটা এশিয়াকে আঘাত করে এবং এখানে সৃষ্টি হয় হিমালয় পর্বত। তাহলে এই হচ্ছে মোটামুটি এক নজরে কন্টিনেন্টাল ড্রিফট থিওরিতে বিভিন্ন সময়ের অবস্থান। প্রায় 6.5 কোটি বছর পূর্বে ক্রিটিসিয়াসের শেষের দিকে আটলান্টিক মহাসাগর সৃষ্টি হলে দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে পড়ে। দক্ষিণ আমেরিকা তখনও অস্ট্রেলিয়ার সাথে অ্যান্টার্কটিকার মাধ্যমে যুক্ত ছিল। আর্লি সিনোজোয়িক, মনে রাখবেন বর্তমান এরাটার নাম হচ্ছে সিনোজোয়িক। আর আর্লি মানে মনে রাখতে হবে যখন এটা শুরু হওয়া মানে হচ্ছে এখন থেকে আরো আগের, আর লেট মানে মনে রাখবা যে কাছাকাছি, প্রেজেন্ট টাইম থেকে। তাহলে আর্লি সিনোজোয়িকে উত্তর ও দক্ষিণ আমেরিকা বিযুক্ত অবস্থায় পশ্চিম দিকে সরে যায় এবং দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার মাঝে দূরত্ব বেড়ে যায়। দক্ষিণ আমেরিকার সাথে অ্যান্টার্কটিকার সংযোগ বিচ্ছিন্ন হয়, কিন্তু অস্ট্রেলিয়ার সাথে অ্যান্টার্কটিকার সংযোগ তখনও বজায় ছিল। এই যে অস্ট্রেলিয়ার সাথে অ্যান্টার্কটিকার সংযোগ তখনও বজায় ছিল। লেট সিনোজোয়িক, উভয় আমেরিকা পরস্পর যুক্ত হয়ে যায়। আগে বিযুক্ত অবস্থায় ছিল, পরবর্তীতে আবার কি হয়ে যায়, যুক্ত হয়ে যায়। আর ভারতবর্ষ এশিয়ার নিম্নভাগে ধাক্কা দেয়, উত্তরে সরে গিয়ে নিম্নভাগে ধাক্কা দেয়, ফলে হিমালয় পর্বতের সৃষ্টি হয়। অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হয়ে বর্তমান অবস্থানে ফিরে আসে। তাহলে এটাই হচ্ছে ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন কিসের, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, অর্থাৎ কন্টিনেন্ট গুলোনের সুপার কন্টিনেন্ট থেকে আস্তে আস্তে কন্টিনেন্ট গুলো বিচ্ছিন্ন হয়ে দূরে সরে যাওয়াটাই হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। ঠিক আছে, বুঝতে পারছো আসিফ? গুড, জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, সম্ভাব্য কারণ এটা হচ্ছে আর্থ ক্রাস্ট বা পৃথিবীর ভূত্বক। ভূত্বক প্রধানত দুইটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে সিয়াল মানে সিলিকন প্লাস অ্যালুমিনিয়াম। মূলত এটা হচ্ছে অপেক্ষাকৃত হালকা স্তর বা হালকা শিলাপাথরের শিলাস্তর দ্বারা গঠিত। আর নিচে অপেক্ষাকৃত ভারী স্তর যার নাম সিমা, অর্থাৎ সিলিকন প্লাস ম্যাগনেসিয়াম। নামের সাথে কিন্তু তার মিল আছে। সিয়াল মানে সিলিকন প্লাস অ্যালুমিনিয়াম, আর সিমা মানে হচ্ছে সিলিকন প্লাস ম্যাগনেসিয়াম। তো অপেক্ষাকৃত হালকা শিলাস্তর হচ্ছে সিয়াল, আর সিমা হচ্ছে অপেক্ষাকৃত ভারী স্তর। কন্টিনেন্ট বা মহাদেশগুলোর নিচে মূলত সিয়াল স্তরটা থাকে। আর পৃথিবীর সব মহাদেশ এবং মহাসাগর উভয়ের নিচেই কিন্তু সীমা কন্টিনিউয়াসলি থাকে। কিন্তু এই ওশানের নিচে বা ওশান প্লেটের নিচে শিয়াল স্তর কখনো কখনো অনুপস্থিত থাকে বা কখনো থাকলেও সেটার স্তর খুব পাতলা থাকে। ফলে কন্টিনেন্ট সব সময় ওশান এর প্লেটের উপরে ভাসতে থাকে। এই ভাষার কারণে
মহাসাগরের উপরে বা মহাসাগরের পাশে এরা ভাসতে থাকার কারণে এরা, এবং পৃথিবী যেহেতু প্রতিনিয়ত ঘুরছে, তোমরা জানো পৃথিবীর আহ্নিক গতির কারণে পৃথিবী অনবরত ঘুরছে, এই ঘোরার কারণে এবং এই ঘোরার বেগ বিষুবীয় অঞ্চলে সবচেয়ে বেশি হওয়ার কারণে মেরু অঞ্চল থেকে প্লেট গুলো বিষুব অঞ্চলের দিকে ধাবিত হয়। এই ধাবিত হওয়ার ফলে প্লেট গুলোর মধ্যে আস্তে আস্তে ড্রিফটিং বা বিচ্ছিন্ন হতে থাকে। তো আমরা কারণটা দেখব। পৃথিবীর কঠিন বহিরাবরণ হলো ভূত্বক বা আর্থ ক্রাস্ট, মূলত সিয়াল এবং সীমা, যেটা আমরা এখানে স্লাইডের মাধ্যমে দেখিয়েছি। সিয়াল সিলিকন প্লাস অ্যালুমিনিয়াম, আর সীমা হচ্ছে সিলিকন প্লাস ম্যাগনেসিয়াম। সিয়ালটি গ্রানাইট স্তর, যার ঘনত্ব 2.7 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। আর সীমা হচ্ছে সিলিকন প্লাস ম্যাগনেসিয়াম, যা ব্যাজল্ট স্তর বা ব্যাজল্ট শিলাস্তর দ্বারা গঠিত এবং যা অপেক্ষাকৃত ভারী এবং যার ঘনত্ব 3 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। ফলে স্বাভাবিকভাবেই গ্রানাইট দ্বারা গঠিত শিয়াল স্তরটি, এই যে এটি শিয়াল স্তর, এই শিয়াল স্তরটি সীমা স্তরের, অর্থাৎ এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি সীমা স্তর, যেটা ব্যাজল্ট দ্বারা গঠিত ভারী স্তর, তার উপরে অবস্থান করে। মহাদেশ ও মহাসাগরের তলদেশে সর্বত্রই ব্যাজল্ট সমভাবে বিস্তৃত রয়েছে। অর্থাৎ এই সীমাটা সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা বলেও আসলাম, শিলাস্তরের উপস্থিতি দেখা যায় না। ফলে মহাদেশীয় প্লেটগুলো সর্বদা ভাসমান অবস্থা, এবং মহাদেশগুলোর পৃথক হওয়ার মূল কারণ হলো পৃথিবীর অক্ষ আবর্তনের ফলে সৃষ্ট টানের প্রভাব। এই আবর্তনের বেগ মেরু অঞ্চলে খুব কম এবং নিরক্ষীয় অঞ্চলে অনেক বেশি, অর্থাৎ মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে যত আসতে থাকবে তত বেগ বৃদ্ধি পেতে থাকবে। ফলে যে টানের সৃষ্টি হয় তার প্রভাবে যে কোনো ভাসমান পদার্থ মেরু অঞ্চল হতে নিরক্ষীয় অঞ্চলের দিকে ধাবিত হয়। এ কারণে মহাদেশগুলো পরস্পর থেকে পৃথক হচ্ছে বা ড্রিফট করছে। বোঝা গেছে? বুঝতে পারছো কি? গুড। এটাই হচ্ছে মূলত তার সম্ভাব্য কারণ বা পসিবল কজ। আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটি তত্ত্ব আছে, আধুনিক প্লেট টেকটনিক তত্ত্ব, যার মতে বলতেছে অনন্য, মানে অ্যাটলিস্ট 20টি সঞ্চালনমান প্রস্তরময় প্লেট দ্বারা পৃথিবীর ভূখণ্ড গঠিত। তবে অনেকেই বলতেছেন এরকম ছোট বড় 27টি প্লেট নিয়ে পৃথিবীর এই ভূত্বক বা আর্থ ক্রাস্ট গঠিত। তাহলে এটাই হচ্ছে সম্ভাব্য কারণ। আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইড হচ্ছে তার প্রমাণাদি বা এভিডেন্স। কন্টিনেন্টাল ড্রিফট থিওরির জন্য একটি আমি ভিডিও ওখানে ডাউনলোড করেছি। ভিডিওতে 5টি এভিডেন্স আছে: ম্যাচিং অফ কন্টিনেন্টস, জিগস ফিট মুভমেন্ট, রক্স অফ সেম এজ অ্যাক্রস দি ওশানস, 3 নম্বর হচ্ছে টিলাইট, 4 নম্বর প্লেসার গ্লেসিয়েশন। প্রথমে যে জিগস ফিট বা এটাকে ভৌগোলিক প্রমাণও বলা যায়, অর্থাৎ এই দেখো কোন একটা অংশকে টুকরো, যেমন এটা হচ্ছে তোমরা জানো আফ্রিকা আর এটা হচ্ছে সাউথ আমেরিকা, একটির পশ্চিম তট আর একটা পূর্ব তট একত্রে মিলিত হয়ে যায়। ফলে বোঝা যাচ্ছে, এনার নাম হচ্ছে এডওয়ার্ড পোলার্ড। 1964 সালে ইনি বলছেন যে এই পৃথিবী অবশ্যই একক ভূখণ্ড ছিল। এটাই হচ্ছে জিগস অফ হিট। 2 নম্বর হচ্ছে রক্স অফ সেম এজ। পৃথিবীর বিভিন্ন মহাদেশগুলোর ভিতরে যে রক্সের উপস্থিতি আছে, অর্থাৎ পাথরের উপস্থিতি আছে, সেটা রেডিওমেট্রিক ডেটিং পদ্ধতিতে দেখা গেছে যে তাদের বয়স মোটামুটি ভাবে একই রকম। এই দেখো, এটা তাদের ভিতরে একটা কোরিলেশন আছে। তাদের ভিতরে একটা, এটা হচ্ছে ব্রাজিলের পশ্চিম উপকূল, আর এখানে হচ্ছে আফ্রিকার অ্যাঙ্গোলা। এই উপকূলগুলো যদি দেখি তাহলে দেখব যে তাদের যে রক্স বা তাদের যে শিলাপাথর, এই শিলাপাথরের বয়স বা তাদের রেডিওমেট্রিক পদ্ধতিতে দেখা যায় যে তাদের বয়স একই। এটা হচ্ছে শিলাস্তর, এর শিলাস্তরের প্রমাণ আমরা বলতে পারি। যেমন এদের গঠনটা জুরাসিক পিরিয়ডে, এই জুরাসিক পিরিয়ডের যেহেতু তারা নিশ্চয়ই এক সময় একই ভূখণ্ড ছিল এবং একই সময়ে তাদের মধ্যে এই শিলাপাথরের সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে টিলাইট। টিলাইট হচ্ছে এই তোমার গ্লেসিয়ারের নিচে শিলাপাথরের ডেব্রিস। তো এটা প্রমাণ করে যে এই গন্ডোয়ানা ল্যান্ডের যখন তাদের ভিতরে লরেশিয়া থেকে গন্ডোয়ানা ল্যান্ড বিচ্ছিন্ন হয়ে যায়, এই বিচ্ছিন্ন হওয়ার বেশ কয়েকটি, যেমন ফকল্যান্ড, মাদাগাস্কার, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, এ সমস্ত এলাকার গ্লেসিয়ার যে বা
এই টিলাইট যেটা গ্লেসিয়ারের নিচে সঞ্চিত হয়েছে সেটা একই সময়ে। তো নিশ্চয় তারা এক সময় কি ছিল, একটা একক ভূখণ্ড ছিল। একক ভূখণ্ড হওয়ার কারণে এই টিলাইটটা একই সময়ে সৃষ্টি হয়েছে, ফলে এই সমস্ত জায়গায় টিলাইট পাওয়া যাচ্ছে। যে টিলাইট প্রমাণ করে যে এই সমস্ত অঞ্চলগুলো, মহাদেশগুলো একসময় কি ছিল, একত্রে একত্রে ছিল, জড়াজড়ি হয়েছিল। গন্ডোয়ানা ল্যান্ড এর সময় এটা দেখা যায়। 3 নম্বর হচ্ছে প্লেসার ডিপোজিট। প্লেসার ডিপোজিট হচ্ছে, আমরা মূলত জানি যে মূল্যবান যে সমস্ত পদার্থগুলো আছে, যেমন সোনা, এই সমস্ত জিনিসগুলো খনি থেকে উত্তোলিত হয়। কিন্তু তোমরা যদি দেখো, মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি ব্রাজিলের উপকূলে যাই এবং ঘানার উপকূলে যাই, তাহলে এভাবে নদী তীরবর্তী বা সাগরের তীরবর্তী এলাকায় এই তোমার এই প্লেসার গুলো, অর্থাৎ এই সমস্ত অত্যন্ত মানে মূল্যবান মিনারেল গুলো এরকম ভেইনস এর মাধ্যমে, নালার মাধ্যমে জমা হয়। এবং জমা হয়ে সেখান থেকে কিন্তু আমরা যেমন খনি থেকে সোনা ইত্যাদি আহরণ করি, কিন্তু ব্রাজিল এবং ঘানাতে কিন্তু এই অবস্থাটা সৃষ্টি হয় না। তারা দেখো তোমরা কিভাবে সেখানে সোনা আহরণ করে। এই হচ্ছে ব্রাজিলের উপকূল, ঘানার উপকূল এবং এখানে ব্রাজিলের উপকূল, যেখানে গোল্ড এক্সট্রাকশন খনি থেকে হয় না। এভাবে পাহাড় কেটে, অর্থাৎ ওই যে প্লেসার ডিপোজিট, অর্থাৎ ইয়া থেকে তোমার ভেন্স থেকে, পাহাড়ের যে ভেন্স, নদীর উপকূলের যে সমুদ্র উপকূলের যে ভেন্স, এই যে ভেন গুলো থেকে তারা এগুলো সংগ্রহ করে। তো দেখো, ঘানা হচ্ছে আফ্রিকায় আর ব্রাজিল সাউথ আমেরিকায়। নিশ্চয়ই দুটো মহাদেশ কি ছিল, এক সময় একত্রে ছিল। তাহলে এটা একটি প্রমাণ। 5 নম্বর প্রমাণ হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ফসিল। এক সময়ের জীবের যে অস্তিত্ব, এই দেখো, এটা হচ্ছে ফসিল। এই ফসিল প্রমাণ করে যে এই সমস্ত অঞ্চলগুলো এক সময় একত্রে ছিল। এটা হচ্ছে লেমুর। লেমুর মাদাগাস্কারে পাওয়া যাবে। লেমুর এটা আফ্রিকার দক্ষিণাঞ্চল, আফ্রিকার দক্ষিণাংশে পাওয়া যাবে, এবং এর ফসিল আমরা ভারতেও পাবো। ফলে নিশ্চয়ই এই এনিমেল বা এই ল্যান্ডটা কি ছিল, এক সময় একত্রে ছিল। এই জিয়া এবং জিম্বাবুয়ে, এখানে লেমুরের উপস্থিতি প্রমাণ করে। এই লিমুরের উপস্থিতি প্রমাণ করে যে ওই ল্যান্ড তিনটি কি ছিল এক সময়। এখানে 3টি লাংফিশের, অস্ট্রেলিয়ান লাংফিশ আরো বড় করে ভালো করে দেখানো হয়েছে। অস্ট্রেলিয়ান লাংফিশ, বৈজ্ঞানিক নাম নিওসেরাটোডাস ফরেস্ট্রি। আফ্রিকান লাংফিশ প্রোটোপটেরাস অ্যানেকটেন্স। আর সাউথ আমেরিকান লাংফিশ লেপিডোসাইডেন প্যারাডক্সা। দেখো কত সুন্দর অ্যানিমেল, কিন্তু এরা উত্তরাংশে, অর্থাৎ লরেশিয়ার অঞ্চলে, অর্থাৎ নর্থ আমেরিকা এবং ইউরোপে পাওয়া যাবে না। এরা কিন্তু এই দক্ষিণাংশের 3টি মহাদেশে সীমাবদ্ধ। তাহলে এই কথাটাই হচ্ছে বায়োলজিক্যাল এভিডেন্স বা জীবতাত্ত্বিক প্রমাণ। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণাংশের এই 3টি মহাদেশ, এই দৌড়বাজ পাখি, সাইডনেক কচ্ছপ ও লাংফিশের উপস্থিতি এই মতবাদের সপক্ষে উত্তম দৃষ্টান্ত। আজকে জীবন্ত লাংফিশ, যে কথাগুলো বললাম, যখন দক্ষিণাংশের মহাদেশগুলো এক সময় একত্রে জড়াজড়ি করে গন্ডোয়ানা ল্যান্ডের উপস্থিতি প্রমাণ করে, ও পরে মহিসঞ্চরণের মাধ্যমে যে কন্টিনেন্ট গুলো বিচ্ছিন্ন হয়ে যায়, এবং তারা কিন্তু ওই অঞ্চলগুলোতেই সীমাবদ্ধ হয়ে পড়েছে, সেটাই কন্টিনেন্টাল ড্রিফট থিওরির সপক্ষে এটা একটা খুব সুন্দর বা উত্তম প্রমাণ। বুঝতে পারছো শান্ত? বুঝতে পেরেছি, মনোযোগ দিয়ে দেখছিলাম। নাইম, নাইম বুঝতে পারছো? নাইম, মাইশা? জি স্যার, বুঝতে পারছো? আচ্ছা, সুন্দর। তাহলে জীবতাত্ত্বিক প্রমাণটা আমরা বুঝলাম, বায়োলজিক্যাল এভিডেন্স। এই 3টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লাংফিশ, এটা আমাদের মনে রাখতে হবে, এবং এটা আমাদের এমসিকিউর জন্য কিংবা 4 মার্কের জন্য অনেক সময় খুব ইম্পর্টেন্ট, বা ভাইবা বোর্ডেও খুব দরকার। লাংফিশ, লাংফিশ কি, লাংফিশের প্রজাতি কোথায় কোথায় আছে, লাংফিশের 2-একটা লাংফিশের বৈজ্ঞানিক নাম বলো দেখি। এইভাবে অনেক সময় প্রশ্ন তোমাদেরকে করতে পারে অনেক জায়গায়। শুধুমাত্র যে পরীক্ষার জন্যই না, তুমি যেহেতু বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, জুওলজির স্টুডেন্ট, অতএব তোমার এই জিনিসগুলো জানতে হবে।
এরপরে প্রমাণটা হচ্ছে হিমবাহজনিত বা গ্লেসিয়েশন এভিডেন্স। যেহেতু হিমবাহটা পড়েছে প্লিস্টোসিন সময়ে, এই জন্য এটাকে বলা হয় প্লিস্টোসিন গ্লেসিয়েশন। দেখো ওই সময়ে পৃথিবীর উত্তরাংশের আইস শিট অর্থাৎ মেরু তুষার ঢল দক্ষিণের দিকে পরিযান ঘটে বা দক্ষিণে নেমে আসে। দক্ষিণে নেমে আসার কারণে এই এনিমেল তো জীবন বাঁচার তাগিদে কি করবে, উত্তর থেকে দক্ষিণে পরিযান ঘটাবে। উত্তর থেকে দক্ষিণে পরিযান ঘটাবে, তো বড় কাছে ছিল এবং এই তুষার ঢল বা আইস শিট পাশাপাশি মহাদেশগুলোর ভিতরে সংযোগে স্থাপন করছে, ফলে এনিমেল গুলো খুব সুন্দরভাবে উত্তরাংশ থেকে দক্ষিণের দিকে পরিযান ঘটাতে পারছে। যেমন তোমরা নিশ্চয় জানো আজকে হাতির কথা। হাতি হচ্ছে একটি উত্তরাংশের এনিমেল, কিন্তু আমরা হাতিকে বর্তমানে দেখতে পাই বড় বড় দুইটা মহাদেশে। একটা হচ্ছে এশিয়ান মহাদেশে, তার নাম এশিয়ান হাতি এলিফাস ম্যাক্সিমাস। আর যদি তুমি যাও আফ্রিকায়, তাহলে ওখানে হাতি আমরা দেখতে পাবো লক্সোডন্টা আফ্রিকানা। এভাবে টাপিরকেও আমরা দেখতে পাবো, টাপির উত্তরাংশের এনিমেল, কিন্তু বর্তমানে সে এই সাউথ আমেরিকায় এবং তোমার হচ্ছে এই মালয় অঞ্চলে অর্থাৎ মালয়েশিয়ার এই অঞ্চলে দেখা যায়। মালয়েশিয়া যেটা, সেটার নাম হচ্ছে টাপিরাস ইন্ডিকাস। আর সাউথ আমেরিকায় 3টি প্রজাতি আছে, টাপিরাস পিনচাকি, টাপিরাস বায়ার্ডি, টাপিরাস টেরেস্ট্রিস। তো যাই হোক, আমরা হিমবাহজনিত প্রমাণের ক্ষেত্রে দেখব যে 1 মিলিয়ন বছর আগে প্লিস্টোসিন যুগে থেমে থেমে কয়েকবার মেরু তুষার ঢল উত্তর গোলার্ধ থেকে বিষুবীয় অঞ্চলের দিকে নেমে আসে। ওই সময় উত্তর মেরুর অসংখ্য স্তন্যপায়ী প্রাণী দক্ষিণ দিকে পরিযান ঘটায়। কিছু প্রাণী প্রচন্ড ঠান্ডায় মারা যায়, আর কিছু দক্ষিণ গোলার্ধে মহাদেশগুলোতে বাস্তুহারা হয়ে পড়ে। অর্থাৎ এই অঞ্চলে আসে তাদের আদি নিবাস থেকে দক্ষিণের এই অঞ্চলগুলোতে তারা বসতি স্থাপন করে। এর মধ্যে যে এনিমেল গুলোর এখানে নাম আছে, ম্যামথ। ম্যামথ প্রচন্ড ঠান্ডায় সে মারা যায়, সে আর আসতে পারে না। হাতির কথা তোমাদেরকে বললাম, টাপির এটাও দক্ষিণাংশে এসে বসতি স্থাপন করে। প্রভৃতি প্রাণী এভাবে দক্ষিণাংশে গমনে বাধ্য হয়। ম্যামথ অচিরেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, টাপির ও হাতি দক্ষিণাংশে এসে কলোনি গড়ে তোলে। এটা এই হিমবাহজনিত প্রমাণটা হচ্ছে একটা আমাদের কন্টিনেন্টাল ড্রিফট থিওরির মহিসঞ্চারণের বা মহাদেশীয় সঞ্চারণের একটি উল্লেখযোগ্য প্রমাণ। এরপরে আমরা আসবো যে ইম্প্যাক্ট অফ অ্যানিমেল ডিস্ট্রিবিউশন। কন্টিনেন্টাল ড্রিফট থিওরি কি রকম কি ইম্প্যাক্ট ফেলছে অ্যানিমেলের ডিস্ট্রিবিউশনের উপরে, প্রাণী বিস্তারের উপরে। তো মহাদেশগুলো যখন পরস্পর থেকে দূরে সরতে শুরু করে, তখন মাছ, উভচর সরীসৃপ ও অন্যান্য নিম্ন শ্রেণীর মেরুদণ্ডী, যেটা একটু আগে তোমাদেরকে বললাম যে প্রাণীরা সুপ্রতিষ্ঠিত ছিল, কেননা গন্ডোয়ানা ল্যান্ড হতে সৃষ্ট অঞ্চলগুলির মধ্যে মাছ, উভচর সরীসৃপের বিস্তারে একই অবস্থা পরিলক্ষিত হয়। এদের ভিতরে তেমন কোনো অন্য কোনো বৈচিত্র্য নাই। তাই প্রতিটি অঞ্চলেই এক প্রাণীর প্রতিনিধি কম বেশি দেখা যায়। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় এই কারণে লাংফিশ পাওয়া যায়। লাংফিশ আমরা দেখতে পাইলাম যে গন্ডোয়ানা ল্যান্ড যখন সৃষ্টি হওয়ার মানে গন্ডোয়ানা ল্যান্ড যখন এশিয়া থেকে পৃথক হয়ে গেল, তখন এই ধরনের মাছের অরিজিন বা মাছের আবির্ভাব হওয়ার কারণে এবং এই অঞ্চল গন্ডোয়ানা ল্যান্ড যখন পৃথক হতে শুরু করলো, তখন এই দক্ষিণাংশের এই সমস্ত অঞ্চলেই আমরা লাংফিশের উপস্থিতি দেখতে পেলাম। সেটা আমাদের অ্যানিমেলের একটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। ও দক্ষিণ আমেরিকা ব্যতীত পৃথিবীর অন্যত্র প্রতিটি প্রধান অঞ্চলে অমরাযুক্ত স্তন্যপায়ী। তোমরা জানো স্তন্যপায়ী প্রাণী 3 ধরনের। একটা হচ্ছে প্ল্যাসেন্টাল বা অমরাযুক্ত, আমরা যারা। একটি হচ্ছে মার্সুপিয়াল বা থলেবাহী, আরেকটি হচ্ছে ডিম পাড়া বা ডিম এগ লেইং, যেমন প্ল্যাটিপাস। তোমরা প্ল্যাটিপাস জানো, যেটা হচ্ছে যাকে বলা হচ্ছে এগ লেইং, বা যার আরেকটি নাম, গ্রুপের নাম হচ্ছে মনোট্রিম। আর যারা পাউস্ট ম্যামাল বা থলেবাহী যেমন ক্যাঙ্গারু, তারা হচ্ছে মার্সুপিয়াল। আর আমরা যারা উন্নত প্রাণী, তারা উন্নত স্তন্যপায়ী প্রাণী, তারা হচ্ছে প্ল্যাসেন্টাল ম্যামাল। একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে প্ল্যাসেন্টাল ম্যামাল ডেফিনেটলি মার্সুপিয়াল এবং মনোট্রিমের থেকে অনেক বেশি হিংস্র, এবং সে সবসময়
আধিপত্য বিস্তার করতে চায় এবং সে সবসময় সমস্ত এলাকায় বসতি স্থাপন করতে চায়। তো মজার ব্যাপার হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরিতে যখন অস্ট্রেলিয়া আস্তে আস্তে দূরে সরতে থাকে তখনও কিন্তু তোমার প্ল্যাসেন্টাল ম্যামলের আবির্ভাব বা প্ল্যাসেন্টাল ম্যামল অস্ট্রেলিয়ান রিজিয়নে যাইতে পারেনি। ফলে আজকে আমরা অস্ট্রেলিয়ান রিজিয়ন জুড়ে ক্যাঙ্গারুর উপস্থিতি দেখতে পাই। অস্ট্রেলিয়ান অঞ্চলে আমরা প্ল্যাটিপাসের উপস্থিতি দেখতে পাই। অস্ট্রেলিয়ান অঞ্চলে 6টি গোত্রের মার্সুপিয়াল এবং 2টি গোত্রের মনোট্রিম বা এগলেইং ম্যামল দেখতে পাবো। ঠিক আছে, তোমরা প্ল্যাটিপাসের নাম শুনছো না? হ্যালো, হ্যাঁ প্ল্যাটিপাস, হ্যাঁ তাহলে এই প্ল্যাটিপাস হচ্ছে এগলেইং ম্যামল, অপেক্ষাকৃত আদিম ম্যামল এবং আগে আসা ম্যামল। তো কন্টিনেন্টাল ড্রিফট থিওরিতে দারুণ একটা প্রমাণ করতেছে এটা, যে যখন আস্তে আস্তে অস্ট্রেলিয়ান রিজিয়নটা দূরে সরতে থাকে তখন পর্যন্ত প্ল্যাসেন্টাল ম্যামলের ওই অঞ্চলে যাওয়ার মতো, অর্থাৎ অরিজিন হয়ে অঞ্চলে যাওয়ার মতো সময় হয় নাই। ফলে তোমার অস্ট্রেলিয়ান রিজিয়নটাতে ব্যাপকভাবে এই সমস্ত আদিম স্তন্যপায়ী, দ্যাট মিনস মনোট্রিম এবং মার্সুপিয়াল এর ডাইভার্সিফাইড হয়েছে, ব্যাপক বিস্তার হয়েছে, তারা সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ছে। ঠিক একই রকম ঘটনা সাউথ আমেরিকাতেও ঘটছে। কিন্তু সাউথ আমেরিকার ব্যাপারটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই যদি একটু খেয়াল করে দেখো, আমি প্রথমে বলছিলাম সাউথ আমেরিকা একসময় উত্তর আমেরিকা থেকে বিচ্ছিন্ন ছিল, কিন্তু পরবর্তীতে একটা করিডোর দিয়ে কি হয়েছে, তারা আবার যুক্ত হয়েছে। যখন এই করিডোর দিয়ে যুক্ত হয়েছে তখন উত্তর আমেরিকা থেকে অনেক প্ল্যাসেন্টাল ম্যামল সাউথ আমেরিকায় ঢুকছে বা দক্ষিণ আমেরিকায় ঢুকছে, ঢুকে ওই সমস্ত মার্সুপিয়াল এবং মনোট্রিমদেরকে কি করছে, মেরে ফেলছে এবং তারা তাদের জায়গায় বসতি স্থাপন করছে। এই বিষয়টাই হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরির অ্যানিমেল ডিস্ট্রিবিউশনে তার প্রভাব। তাহলে মায়োসিন এবং প্লায়োসিন এই যুগে, অর্থাৎ এখন থেকে 2.5 কোটি এবং 1.5 কোটি এই বছরের ব্যবধানে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকা ব্যতীত পৃথিবীর অন্যত্র প্রতিটি প্রধান প্রধান অঞ্চলে অমরযুক্ত স্তন্যপায়ী বা প্ল্যাসেন্টাল ম্যামাল বা অপেক্ষাকৃত হিংস্র যে স্তন্যপায়ী প্রাণীটি, তারা কি করে, আদি মনোট্রিম অর্থাৎ এগলেইং ম্যামাল ও মার্সুপিয়ালদের কোণঠাসা করে মেরে ফেলে। 2টা অঞ্চল ব্যতীত, একটি অস্ট্রেলিয়া আরেকটি হচ্ছে দক্ষিণ আমেরিকা। অমরাযুক্ত স্তন্যপায়ীদের সমৃদ্ধি ঘটার পূর্বেই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিসে হিসেবে? কন্টিনেন্টাল ড্রিফট থিওরির মাধ্যমে। এজন্য বা কন্টিনেন্টাল ড্রিফটের ফলে প্রতিনিয়ত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এজন্য আদি স্তন্যপায়ীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই 2টি মহাদেশে স্বাচ্ছন্দ্যে বেড়ে উঠতে থাকে। এখন অস্ট্রেলিয়ায়, একটু আগে আমি তোমাদেরকে বললাম, 2টি গোত্রের মনোট্রিম ও 6টি গোত্রের মার্সুপিয়াল দেখা যায়। আমরা যে ক্যাঙ্গারুর কথা বলি, অস্ট্রেলিয়াকে বলা হয় ক্যাঙ্গারুর দেশ। ক্যাঙ্গারু অ্যাকচুয়ালি একটি মার্সুপিয়াল এনিমেল, এটা আদিম স্তন্যপায়ী প্রাণী। আর প্ল্যাটিপাসের কথা যে বলি, এই প্ল্যাটিপাস যেটা ডিম পাড়ে গোত্র আমরা দেখতে পাবো অস্ট্রেলিয়ায়, এবং 6টি গোত্রের মার্সুপিয়াল, ক্যাঙ্গারু আছে, উমব্যাট আছে, মার্সুপিয়াল মাইস আছে, মার্সুপিয়াল র্যাটস আছে, বান্দিকুট আছে, হ্যাঁ এরকম। আর মনোট্রিমের আন্ডারে 2টি তোমার হচ্ছে গোত্র আছে, ট্যাকিগ্লোসিডি, অর্নিথো রিঞ্চি। এরপরে দক্ষিণ আমেরিকার কথাটা আসবে। দক্ষিণ আমেরিকা কিন্তু উত্তর আমেরিকার সাথে একসময় বিচ্ছিন্ন ছিল, কিন্তু পরবর্তীতে পুনঃসংযোগ ঘটে। ফলে উত্তরাংশের উন্নত ইউথেরিয়ান্স মানে ওই তোমার উন্নত স্তন্যপায়ী, দ্যাট মিন্স প্ল্যাসেন্টাল ম্যামালরা কি করে, মধ্য আমেরিকান স্থল সেতু বা সেন্ট্রাল আমেরিকার ল্যান্ড ব্রিজ দিয়ে দলে দলে দক্ষিণ আমেরিকা প্রবেশ করতে থাকে। ফলে অনেক স্থানীয় স্তন্যপায়ী, আদিম স্তন্যপায়ী প্রাণী, মনোট্রিম, মার্সুপিয়াল ইত্যাদি কি হয়, বিলুপ্তি ঘটে। শুধুমাত্র অপসাম এরাই দক্ষিণ আমেরিকায় আদি স্তন্যপায়ী যারা বিলুপ্তির হাত থেকে রক্ষা পায়। এই হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি কারণে এনিমেলের ডিস্ট্রিবিউশনের উপর একটি প্রভাব, প্রাণী বিস্তারের প্রভাব। বুঝতে পারছো কি? জি স্যার। কথা বলো। জি স্যার। জি স্যার। আমি তোমাদেরকে বলছি যে তোমরা না বুঝলে আমাকে সাথে সাথে প্রশ্ন করবা। কোনো যদি না বুঝে থাকো তাহলে, বা কোন জায়গাটায় কোনো অসুবিধা হলো কিনা, এই এনিমেল ডিস্ট্রিবিউশনে কোথাও কোনো মানে বুঝতে পারো নাই এমন কোন জায়গা আছে? আমরা জানি স্তন্যপায়ী প্রাণী, হ্যাঁ স্তন্যপায়ী প্রাণীদের বিষয়টা এখানে মূলত বেশি আলোকপাত করা হয়েছে। স্তন্যপায়ী প্রাণীদের ভিতরে 3টে গ্রুপ, প্ল্যাসেন্টাল, মার্সুপিয়াল আর মনোট্রিম।
মনোট্রিম হচ্ছে সবচেয়ে আদিম স্তন্যপায়ী, তার পরবর্তীতে আসছে মার্সুপিয়াল, তার পরবর্তীতে তারপরে এসেছে কে প্ল্যাসেন্টাল। প্ল্যাসেন্টালের স্বভাবটাই হচ্ছে সে মনোট্রিম এবং মার্সুপিয়াল মানে কে আক্রমণ করবে এবং তার জায়গা সে দখল করবে। তাই এই দখল করার আগেই অস্ট্রেলিয়ান রিজিয়নটা কি হয়ে যায় এবং সাউথ আমেরিকান রিজিয়নটা বিচ্ছিন্ন হয়ে যায়। তবে সাউথ আমেরিকার জন্য অ্যানিমেল গুলোর জন্য দুর্ভাগ্য যে পরবর্তীতে এখানে সেন্ট্রাল আমেরিকান ল্যান্ড ব্রিজ বা উত্তর আমেরিকার সাথে যুক্ত হওয়ার কারণে অনেক ইউথেরিয়ান্স অর্থাৎ অপেক্ষাকৃত উন্নত স্তন্যপায়ী প্রাণীরা দক্ষিণ আমেরিকায় ঢুকে পড়ে এবং অনেক স্থানীয় স্তন্যপায়ীদের বিলুপ্ত ঘটিয়ে সেখানে বসতি স্থাপন করে বা সেখানে তারা ডাইভার্সিফাইড হয়ে যায়। শুধুমাত্র অপসামই দক্ষিণ আমেরিকায় আদি স্তন্যপায়ী যারা বিলুপ্তির হাত থেকে রক্ষা পেয়েছে। তো আমরা মোটামুটি ভাবে কন্টিনেন্ট